কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাগুলো আপনাদের আশা করি সবারই খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আর প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি সিলেটের শিব্বির আহমেদ আমাকে দিয়েছেন। আপনারা এই শিব্বির আহমেদের পাঠানো একটি ঘটনাটির নাম হলো লক্ষণা বনের আক্রমণ বা উৎপাত। এই নামে আপনারা ভূত.কমেও শুনেছেন, আর আমি বলার পরে তো আমার চ্যানেলে আমি আপলোড করেছি। তো এই ঘটনাটি সবার কাছে খুব ভালো লেগেছিল, যেটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নে একটি গ্রামে ঘটেছিল। শিব্বির আহমেদ এবার যে ঘটনাটি আমাকে দিয়েছেন, এই ঘটনাটি শুনে আমার খুবই ভালো লেগেছে, আর আপনাদেরও খুব ভালো লাগবে এই কারণ এটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড একটি ঘটনা। আর শিব্বির আহমেদের ঘটনা বলার পর টাঙ্গুয়ার হাওরের খুব দর্শনীয় একটি স্থান, যেই জায়গাগুলোতে আপনারা অনেকেই ঘুরতে গিয়েছেন, ওই জায়গার আশেপাশের কিছু রহস্যময় বিষয় এবং সেই জায়গাগুলো কেন্দ্রিক অদ্ভুত ঘটনা আপনাদের সাথে এবারের এপিসোডে ইনশাল্লাহ শেয়ার করব। তো সরাসরি চলে যাচ্ছি শিব্বির আহমেদের ঘটনায়। ঘটনাটি 1981-82 সাল এমন একটি সময়ের ঘটনা। আর ঘটনাটি মূলত যাকে কেন্দ্র করে ঘটেছে তার নাম হচ্ছে শফিক উদ্দিন। ওনার বাড়ি সিলেট শহরেরই কামাল বাজার নামক একটি জায়গায়। যেটা সিলেট থেকে শুনছেন তারা অবশ্যই কামাল বাজার জায়গাটার সাথে পরিচিত রয়েছেন। শফিক উদ্দিন উনি তার আর্থিক অবস্থা বেশ ভালো ছিল এবং উনি খুব শৌখিন একজন মানুষ ছিলেন। ওনার একটা অভ্যাস ছিল এবং এই কাজটি উনি করতেন, সেটি হচ্ছে যে ষাঁড়ের লড়াই। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বা গ্রাম বাংলার একটি ঐতিহ্য রয়েছে ষাঁড়ের লড়াই, যেটা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটি হয়ে থাকে। উনি এই ষাঁড়ের লড়াই এটি করার জন্য বিভিন্ন জায়গা থেকে খুব সুঠামদেহী ষাঁড়, ভালো জাতের ষাঁড় এগুলো সংগ্রহ করতেন এবং সিলেট সহ আশেপাশের অঞ্চলে যে জায়গাগুলোতে ষাঁড়ের লড়াই হতো তার ষাঁড়গুলো সেখানে নিয়ে যেতেন এবং অধিকাংশ সময় তার ষাঁড়গুলো জয়লাভ করত। এখানে একটি বিষয় লিসেনার আমি আপনাদেরকে বলে রাখি, যে সমস্ত খেলাগুলোতে ব্ল্যাক ম্যাজিকের চর্চা হয় তার মধ্যে একটি হচ্ছে নৌকাবাইজ, আর একটা হলো হাডুডু খেলা, তারপরে ষাঁড়ের লড়াই। এই জায়গাগুলোতে বা এই খেলাগুলোতে ব্ল্যাক ম্যাজিকের হরহামেশা চর্চা আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হয়তোবা হবে। আর ষাঁড়ের লড়াইগুলোতে সাধারণত মানুষ জিন চালান করে থাকে, যার মাধ্যম দিয়ে প্রতিপক্ষের ষাঁড়গুলোকে ঘায়েল করার জন্য তারা চেষ্টা করে থাকেন। কিন্তু শফিক উদ্দিন ভাই উনি এইগুলো খুব একটা বেশি বিশ্বাস করতেন না, যদিও শুনতেন, খুব একটা বেশি বিশ্বাস করতেন না। আর উনি একদম আল্লাহর উপর ভরসা করে এই কাজগুলো করতেন, ষাঁড়ের লড়াইটা উনি করতেন। ওনার ষাঁড়গুলোকে প্রাকৃতিক নিয়মে পরিচর্যা করতেন, তাদেরকে খাবার খাওয়াতেন, তারা যেন সুস্থ থাকে সেই বিষয়ে খেয়াল রাখতেন। লোকও রেখে দিয়েছিলেন সেই ষাঁড়গুলোকে যত্ন করার জন্য। কোনো ধরনের কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো ধরনের কোনো ভিন্ন ধর্মী কোনো প্রতারণার আশ্রয় তিনি কখনোই নিতেন না, যার কারণে কখনো তিনি জিততেন, কখনো হারতেন। যেটা যে কোনো খেলায় বা যে কোনো প্রতিযোগিতা যেটা স্বাভাবিক একটা নিয়ম, যে কেউ একবার জিতলে সে সবসময় জিতবে এমন কোনো কথা নেই। আর উনি সবসময় খেয়াল রাখতেন কোন জায়গা থেকে খবর আসে যে ভালো ষাঁড়, খুব রাগী তেজস্বী হিংস্র টাইপের ষাঁড় কোথায় পাওয়া যায়।
সাধারণত ষাঁড়ের লড়াইগুলোতে এই ধরনের ষাঁড়গুলোরই কদর বেশি থাকে। ওনার কাছে একটি সংবাদ আসে, সেটি হচ্ছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলি নামক একটি জায়গায় একটি ষাঁড় রয়েছে। এই ষাঁড়টি খুবই হিংস্র প্রকৃতির আর কি। উনি আগে তো ওই সময় তো এত মানে মোবাইল ফোন ছিল না, যার কারণে উনি মুখে মুখে সংবাদ শুনে তিনি তার এক মামাতো ভাই তাকে সাথে নিয়ে মোটামুটি ষাঁড় কেনার প্রস্তুতি নিয়ে টাকা পয়সা নিয়ে উনি এই সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলি নামক স্থানে সেই ষাঁড়ের মালিকের বাড়িতে যান। ষাঁড়টিকে প্রথম দেখাই উনি পছন্দ করে ফেলেন। তার কারণ ছিল ষাঁড়টি একদম কালো রঙের ছিল, কোথাও কোনো স্পট ছিল না এবং ভিন্ন কালারের কোনো ছোঁয়াও ছিল না ওই ষাঁড়ের মধ্যে। তার শিং থেকে শুরু করে নিয়ে একদম পায়ের খুর পর্যন্ত পুরো দস্তুর ছিল একদম কালো মিচমিচে। এমন ষাঁড় খুব কম পাওয়া যায়। দ্বিতীয়ত, এই ষাঁড়টি ছিল অনেক উঁচু এবং খুব সুঠামদেহী। আর আরও একটি বিষয়, এটি হাইব্রিড প্রজাতির কোনো ষাঁড় ছিল না, এটি ছিল সম্পূর্ণ দেশি প্রজাতির একটি ষাঁড়। এই ষাঁড়ের চোখ দুটি ছিল ঈষৎ লাল, আর দেখলেই যে কোনো মানুষ বা অন্য কোনো ষাঁড় দেখলেই ওই ষাঁড়টাকে ভয় পাবে। মানে কিছু ষাঁড় আছে না, দেখতেই খুব হিংস্র, ঠিক তেমন ছিল ওই ষাঁড়টি। এটি দেখে যখন ওনার পছন্দ হয়ে যায়, উনি চিন্তা করেন যে এই মালিক যত টাকাই বলুক না কেন উনি সর্বোচ্চ চেষ্টা করবেন এই ষাঁড়টি কিনে নেওয়ার জন্য। তো যদি তার কাছে টাকা নাও থাকে, প্রয়োজনে তিনি বাড়িতে খবর পাঠাবেন, টাকা নিয়ে এসে প্রয়োজনে উনি এই ষাঁড়টি কিনবেন। উনি ষাঁড়ের মালিকের সাথে দরদাম করেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমরা যেমন এখন বিভিন্ন সময় গরু কিনি বা ষাঁড় কিনি বা ছাগল কিনি, দেখি যে এটা কেনার পরে এর কত কেজি মাংস হবে। ঠিক মাংসের বিচারে যেমন আমরা গরু ছাগল কিনি, আগেও কিন্তু এভাবেই কেনা বেচা হতো। কিন্তু যদি কেউ ষাঁড়ের লড়াইয়ের জন্য ষাঁড় কেনা মানে চিন্তা করতো, তাহলে কিন্তু এই মানে সেটার কত কেজি মাংস হবে বা কি আশয় বিষয়, এই বিষয়গুলো কিন্তু চিন্তা করা হতো না। চিন্তা করা হতো এই ষাঁড়টি কতগুলো খেলায় অংশগ্রহণ করেছে এবং কতটিতে সে তার প্রতিপক্ষকে ঘায়েল করে বা প্রতিপক্ষ ষাঁড়কে ঘায়েল করে সে বিজয় ছিনিয়ে এনেছে। এই বিচারে যখনই কোনো একটি ষাঁড় কোনো একটি খেলায় জয়লাভ করত, তখন তার দাম কিন্তু অনায়াসেই 5 থেকে 10,000 টাকা বেড়ে যেত। এটা কিন্তু সেই 1980-র দশকের শুরুর কথা বলছি, তখনই কিন্তু দাম এরকম বেড়ে যেত। আর আমি তো শুরুতেই বলছি, যারা এই কাজগুলো করতে তারা অনেক শৌখিন ছিল, তারা কিন্তু দামের বিষয়টা ওইভাবে চিন্তা করতো না, খালি চিন্তা করতো যে এই ষাঁড়টি আমাকে প্রতিযোগিতায় কতটুকু সম্মান বয়ে এনে দিতে পারবে। তো যাই হোক, যেহেতু ওই ষাঁড়টি অনেকগুলো খেলায় জয়লাভ করেছে, তার কারণে ওই শফিকুদ্দিন ভাই উনি চিন্তা করেছেন যে এটির দাম নিশ্চয় অনেক বেশি হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার যে ওই সময়ে 1981-82 সালের দিকে শফিকুদ্দিন ভাই চিন্তা করেছিল যে মানে 60,000-এর কমে এর মালিক কোনোভাবেই এই ষাঁড় বিক্রি করবে না। কারণ ওই সময়ে 60,000 টাকা মানে কিন্তু অনেক টাকা। এখনই তো 60,000 টাকায় মোটামুটি সুঠামদেহী একটি গরু পাওয়া যায়। আর 1981-82 বা 83 সালের ওই সময়টাতে আপনি চিন্তা করেন যে 60,000 টাকা কিন্তু অনেক টাকা। অদ্ভুত ব্যাপার হলো, ওই মালিক এই শফিকুদ্দিন ভাইয়ের কাছে মাত্র 25,000 টাকায় এই ষাঁড়টি বিক্রি করে দেন। শফিকুদ্দিন ভাইও কিন্তু বেজায় খুশি যে এমন একটি ষাঁড় উনি 25,000 টাকায় কিনতে পারবেন। এটা ছিল ওনার জন্য কল্পনাতীত বিষয়, কারণ উনি সাথে করে আরো বেশি টাকা নিয়ে এসেছিলেন। ষাঁড়টি দরদাম হয়ে কেনাবেচা হয়ে যায়। ওই সময় শফিকুদ্দিন ভাই মানে হঠাৎ করে চিন্তা করেন যে আচ্ছা, এই মালিক কেন এত কম দামে ষাঁড়টি আমাকে দিয়ে দিল। তখন মালিককে যখন এর কারণ জিজ্ঞাসা করেন যে আপনি এই ষাঁড়টা কেন বিক্রি করছেন, কম দামে দিয়েছে কিনা এইগুলো জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে যে
আপনি কেন এই শার্টটি আমাকে দিয়ে দিলেন? আপনি তো নিজেও রাখতে পারতেন। এই শার্টটি তো ভালোই প্রতিযোগিতায় জয়লাভ করছিল। কিন্তু এই শার্টটির মালিক বলে, না, আমার টাকার দরকার, আমি বিক্রি করে দিচ্ছি, আমার টাকা লাগবে, কারণ আমার পরিবারে একটা ক্রাইসিস চলছে, যার কারণে আমি শার্টটি বিক্রি করে দিব। তো যাই হোক, এই কথার পরে কিন্তু আর কোনো কথা থাকে না। কিন্তু শফিকুদ্দিন ভাই এবং তার সাথে তার যে মামাতো ভাই গেছে, এরা দুইজন পরামর্শ করছে যে আচ্ছা, এই এলাকায় তো আরো অনেকেই ষাঁড়ের লড়াইয়ের জন্য মানে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এলাকার কেউ এমন একটি সুঠামদেহী হিংস্র ষাঁড় তারা কেউ কিনলো না। আমরা সিলেট থেকে এসে এই ষাঁড়টি কিনে ফেললাম, ঘটনা কি? তারপর এত কম দামে। তখন মানে শফিকুদ্দিন ভাইয়ের মামাতো ভাই উনি মানে একটা মানে কথা বলেন, মানে এটা জাস্ট ওনার একটা থিঙ্কিং আর কি। তিনি বলেন যে এই লোকটি হয়তোবা বিভিন্ন সময় নিজ এলাকার লোকদের সাথেই তো এই শার্টটি নিয়ে প্রতিযোগিতায় জয়লাভ করেছেন। এখন তার এই শার্টটি তিনি একদম মানে আশেপাশে কারো কাছে বিক্রি করবেন না, যেহেতু তাদের সাথে উনি বারবার উনি জিতে গেছেন। তারপরে যদি তারাই জিনিসটা কেনে, আর একবার জেতার পরে তো স্বাভাবিকভাবে বিপরীত পক্ষের সাথে সম্পর্ক কিছুটা হলেও অবনতি হয়। তো তারা যদি এই শার্টটি কিনে, তারাও যদি এরকম খেলায় বারবার জয়লাভ করে, তাদেরও সম্মান বেড়ে যাবে, ওনার সম্মান আবার একটু কমে যেতে পারে। মানে এটা জাস্ট খালি ওনার এই শফিকুদ্দিন ভাই মামাতো ভাইয়ের একটা থিঙ্কিং ছিল, এটার কোনো সত্যতা ওনারা মানে অনুধাবন করতে পারেননি, জাস্ট একটা চিন্তা করেছেন মাত্র, আর কিছু না। এখন ওই সময়টাতে কিন্তু আজকে যেমন গরু ছাগল কিনলে পিক আপ বা অন্য ট্রাকে করে নিয়ে আসা যায়, ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না। আর তাছাড়া যেই গ্রাম যে কলকলি থেকে ওনারা কিনেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, তো আবার পোস্টিং যেহেতু সুনামগঞ্জ, তো যার কারণে সুনামগঞ্জের রাস্তাঘাট বা সেখানকার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে এই 2022 সালে এসেও আমি খুব ভালো মতোই অবগত সেখানে রাস্তাঘাট কতটা দুর্গম। আর ওই সময়ে 1981, 82, 83 সালের দিকে সেই জায়গাগুলো কেমন হতে পারে তো বুঝতেই পারছেন। স্বাভাবিকভাবেই তখন ট্রাক বা পিক আপে করে গরু ছাগল নেওয়াটা বেশ টাফ ছিল, আর তারপর তো একদম ভেতর সাইডে, যার কারণে তখন প্ল্যান ছিল যে গরুটা বা ষাঁড়টাকে তারা হাঁটিয়ে নিয়ে যাবেন, এরকমই পরিকল্পনা। আর এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। বিকাল 4টা কি 4:30টার দিকে দরদাম সব ঠিক হয়ে মানে ষাঁড় কেনা বেচা হয়ে যায়। তখন ওই মালিককে শফিকুদ্দিন ভাই বলেন যে আপনারা যেহেতু ষাঁড়টি দীর্ঘদিন ধরে লালন পালন করেছেন, তাহলে আপনি আমাকে একজন বা দুজন লোক দেন যে এই ষাঁড়টিকে আমাদের সাথে হাঁটিয়ে নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। কারণ ষাঁড়টি যেহেতু আমাদেরকে চেনে না, রাস্তাঘাটে গিয়ে যদি কোনো সমস্যা করে, হাঁটতে না চায় বা বিগড়ে যায়, তখন কি হবে? সুতরাং এই ষাঁড়টি যাদেরকে চেনে এমন এক দুইজনকে আমার সাথে পাঠিয়ে দিন, তার যত যাবতীয় খরচ বা যত খরচ হয় সব কিছু আমি দিয়ে দিব। কিন্তু আজব ব্যাপার, কেউ এই ষাঁড়ের সাথে যেতে রাজি না। টাকা পয়সা যতই দিক, কেউ এই ষাঁড়ের সাথে যাবে না। এটিতেও শফিকুদ্দিন ভাই এবং তার মামাতো ভাই যিনি সাথে গিয়েছেন, তার মামাতো ভাইয়ের নামটা আমি জানতে পারিনি, শিব্বির আহমেদ ভাইও আসলে নিশ্চিতভাবে বলতে পারেননি, যার কারণে তার মামাতো ভাইয়ের নামটা আমি বলতে পারছি না। তো তারা খুব অবাক হন যে একজন লোকও যাবে না। কিন্তু স্বাভাবিকভাবে এটা এমনটা হয় না, সার বিক্রি করার পর ওই বাড়ি থেকে কেউ না কেউ গিয়ে বাড়ি পর্যন্ত দিয়ে আসে, যিনি কিনলেন তার বাড়ি পর্যন্ত যায়, কিন্তু কেউ যাচ্ছে না। এত কম দামে সার পেয়ে গেলাম, তার এলাকার কেউ সারটি কিনলো না, তাদের মনে খটকা লাগে। যাই হোক, শেষ পর্যন্ত ডিসিশন হয় শফিকুদ্দিন ভাই এবং তার মামাতো ভাই দুজন মিলে এই সারটি নিয়ে ওনাদের বাড়িতে ফিরে যাবেন সিলেটের কামাল বাজারে। যখন সারটি নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন তারা, তখন সারের যিনি মালিক তিনি বলছেন, আপনারা তো যাবেন, অনেক রাত হয়ে যাবে যেতে যেতে, সকালে গিয়ে হয়তো বা পৌঁছাবেন বাড়িতে, তো আমার কাছে একটু পরা পানি আছে, এটি এর সাথে নিয়ে যান। যদি দেখেন ষাঁড়টা পথের মধ্যে কোনো কারণে বিগড়ে গেছে, তাহলে এই পরা পানি ছিটিয়ে দেবেন, আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে।
তখন শফিকুদ্দিন ভাই উনি বলেন যে পোড়া পানি লাগবে কেন, এটার কি প্রয়োজন? তখন ওনার সাথে যে ওনার যে মামাতো ভাই ছিল বলে, না ঠিক আছে দেন, যদি লাগে তো ভালো, রাত বিরেতের ব্যাপার। যাই হোক, ওনারা দুজন যখন রওনা দিয়েছেন, পেছন থেকে ওই ষাঁড়ের মালিক আবারও তাদেরকে ডাক দিয়ে বলছেন যে একটা বিষয় কিন্তু খুব খেয়াল রাখবেন, পথে যাই কিছু ঘটুক না কেন, 1 সেকেন্ডের জন্য ষাঁড়ের যেই গলায় যে দড়ি আছে, যে রশি রয়েছে, এই দড়ির যেই একটা অংশ আপনাদের হাতে থাকবে, এই হাতের এই অংশ কোনোভাবেই আপনারা ছেড়ে দেবেন না, ষাঁড়ের ওই দড়িটা আপনাদের হাতেই রাখবেন। ঠিক আছে, তারা বললেন এই কাজটি আমরা করব। তারা রওনা দিলেন। রওনা দিয়ে এই জগন্নাথপুর থেকে তারা প্রথমে বিশ্বনাথ আসবেন, সিলেটের বিশ্বনাথ থেকে তখন তারা আবার চলে আসবেন হচ্ছে সিলেট শহরের কামাল বাজারে, যেখানে তাদের গন্তব্য আর কি। আর ওই সময় তো হাঁটিয়ে আনতে হবে, আর একবারে তো আসলে একটানা হাঁটা যায় না, বিশ্রাম নিতে হবে, আবার হাঁটতে হবে, ষাঁড়কেও কিছু খাবার খাওয়াতে হবে। তো এরকম করে বিরতি দিতে 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 তাদেরকে আসতে হবে বাড়িতে। রাত প্রায় 9টা কি 10টা বাজে। তখন ওনারা মোটামুটি সিলেটের বিশ্বনাথের কাছে পৌঁছে গেছেন আর কি, এমন একটা সময়। তখন হঠাৎ দেখেন যে এই ষাঁড়টি আর হাঁটে না, মাটিতে বসে গেছে, আর তাকে ওঠানোই যায় না। ষাঁড়টি যখন এতটা পথ তাদের সাথে এসেছে, একদম স্বাভাবিক ছিল, কিন্তু তার মধ্যে কোনো হিংস্রতা পরিলক্ষিত হয়নি, খুব স্বাভাবিকভাবে শান্তভাবে এসেছে। কিন্তু এরপরে কি হয়, বসে যায়। তখন তারা দুজন চিন্তা করে হয়তোবা ক্লান্ত হয়ে গেছে এতটা পথ হেঁটে, যার কারণে সে বসে গেছে। কিন্তু এটাও কিন্তু মানে চিন্তার বিষয় যে এই ষাঁড়টি এতটুকু হাঁটার পথে কিন্তু যথেষ্টবার বিশ্রাম নিয়েছে, অন্য খাবারও খেয়েছে, তার তো ক্লান্ত হওয়ার কথা নয়। আর এই ধরনের ষাঁড় এতটুকু হাঁটায় কিন্তু ক্লান্ত হয় না। কিন্তু ষাঁড়টি কেন বসে পড়লো, বিশেষ কোনো কারণ আছে কি? তখন ওই যেই পানি পড়া দেয়া হয়েছিল, ষাঁড়ের মালিক দিয়ে দিয়েছিলেন, তখন এই পানি পড়াটি যখন ওই ষাঁড়কে ছিটিয়ে দেয়া হয়, মুহূর্তের মধ্যে ষাঁড়টি লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। মনে হলো এই পানি পড়াটা তার গায়ে পড়ার সাথে সাথে তার গায়ে ফোসকা পড়ে গেছে, এমন একটা ভাব আর কি। মুহূর্তের মধ্যে গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে যায় আর কি, ভালো চলা শুরু করে। এদিকে ওই শফিকুদ্দিন ভাই এবং তার মামাতো ভাই চিন্তা করে যে আমরা যদি মেইন রাস্তা দিয়ে, মানে সিলেটে যাওয়ার যে মেইন রাস্তা, এই ছাতক দোয়ারা বাজারের যে রাস্তাটা আছে বা গোবিন্দগঞ্জ দিয়ে যে রাস্তা আছে, এদিক দিয়ে যদি যাই, মানে সিলেটের মেইন রাস্তা দিয়ে, তাহলে তো অনেক দেরি হতে পারে। আমরা গ্রামের মধ্য দিয়ে শর্টকাট যে রাস্তা রয়েছে সেদিক দিয়ে যাব, এরকম চিন্তা করেছেন। এখন শর্টকাট রাস্তার কিন্তু কিছু সুবিধাও ছিল, অসুবিধাও ছিল। মেইন রাস্তায় অনেক সময় চোর ডাকাত ধরে, আবার শর্টকাট রাস্তায় কি হয় যে গরু নিয়ে যাওয়ার সময়, কারণ প্রত্যেকটা বাড়িতেই তো গ্রামের মধ্যে গরু ছাগল আছে, অনেক সময় যদি গরু ছাগলের কোনো সমস্যা হয়, খাবার দাবার দরকার হয়, তখন অনেককে ডেকে বাড়ি থেকে, হয়তো রাতের বেলা ডেকে তাদের কাছ থেকে গরুর জন্য কোনো খাবার টাবারও পাওয়া যায়। এই চিন্তা করেছেন ষাঁড়টাকে আমরা এদিক দিয়ে হাঁটিয়ে নিয়ে যাই, শর্টকাট ওয়েতে নিয়ে যাই, যাতে করে কোনো সমস্যা হলে মানুষের হেল্প পাওয়া যায়। এই চিন্তা করে তারা শর্টকাট পথ ধরেন। আর শর্টকাট পথ হওয়ার কারণে গ্রামের মধ্যে তো ঝোপ জঙ্গল গাছপালাও বেশি, পথগুলোও বেশ অন্ধকার। তখন মানে তারা চিন্তা করেছিল যে চাঁদের আলোতেই তারা হেঁটে চলে আসতে পারবে। তো তাদের কাছে যদিও টর্চ লাইট ছিল কি ছিল না এই বিষয়টা আমি জানতে পারিনি। তো ওনারা যখন হেঁটে আসছেন মানে ওই ষাঁড়টি নিয়ে, হঠাৎ করে মানে ষাঁড়ের দড়ি ধরে ওনারা আগে হাঁটছেন, ষাঁড়টি পিছনে, ষাঁড়টা আস্তে আস্তে হাঁটছে আর কি। হঠাৎ করে শফিকুদ্দিন ভাই এবং তার মামাতো ভাই দুইজনই খেয়াল করে এই ষাঁড়ের পেছনে লম্বা লম্বা 3 জন মানুষ হেঁটে আসছে। লম্বা বলতে এতটা লম্বা নয় যে অস্বাভাবিক প্রকৃতির লম্বা, মানে স্বাভাবিক থেকে যেমন আমরা স্বাভাবিক হয়তো 5 ফুট 8 ইঞ্চি বা 6 ফুটের লোকও দেখা যায়, কিন্তু মনে হচ্ছে তারা মোটামুটি 7 ফুট 7.5 ফুট এরকম উচ্চতার মানুষ আর কি। এরকম 3 জন
তিনজনকে দেখা যাচ্ছে যে ষাঁড়ের পিছনে হেঁটে আসছে। শুরুতে তারা চিন্তা করেছে কি ব্যাপারে, তিনজন লোক আবার কোত্থেকে আসলো, এরা কি আবার ডাকাত টাকাত নাকি বা চোর কিনা, এই ষাঁড়টা চুরি করবে। কিন্তু দেখছে যে তারা তিনজন মানে পিছন থেকে কোনো তাদের নিজেদের মধ্যে কথাবার্তারও শব্দ শোনা যাচ্ছে না, তারা জাস্ট হেঁটে আসে। তখন শফিকুদ্দিন ভাই তার মামাতো ভাইকে বলল যে তুমি যাও তো, তিনজনের সাথে কথা বলো, এরা কারা, কি চায়, আমাদের সাথে তারা যাচ্ছে কেন, তারা কি আমাদের সাথেই যাবে, যদি যায় তো ওয়েলকাম, আমরা গল্প করতে করতে যাব, আর তা না হলে জাস্ট ওনারা পিছনে এরকম ষাঁড়ের পিছনে দাঁড়িয়ে আছেন কেন, বা সেখানে জাস্ট পিছন থেকে হাঁটছে কেন। তখন ওই শফিকুদ্দিন ভাইয়ের মামাতো ভাই উনি ষাঁড়ের পেছনে যান, গিয়ে ওই তিনজন ব্যক্তিকে প্রথমে সালাম দেন। তো তারা সালামের উত্তর নেন। তখন জিজ্ঞেস করেন যে আপনারা কারা, আমাদের পিছু পিছু আসছেন কেন। এই প্রশ্নের আর কোনো উত্তর দেয় না। এরকম 3-4 বার প্রশ্ন করার পরে এদের মধ্যে থেকে একজন বলে, তোমরা ষাঁড় কিনছো, যাও নিয়ে যাও, বুঝে শুনে কিনছো তো। তখন তারা ওই তাদের এই কথার উত্তরে উনি বলেন যে হ্যাঁ, বুঝে শুনেই তো কিনছি। ঠিক আছে, যাও ষাঁড় নিয়ে যাও তোমরা। এ কথা বলার পরে উনি তেমন কিছু চিন্তা করেন নাই আসলে, কিন্তু একটা বিষয় তিনি চিন্তা করেন যে ওই অন্ধকার রাত্রে, আসলে জ্যোৎস্না রাতটা ছিল না মোটামুটি, আবার একদম অন্ধকারও ছিল না, চাঁদের আলো ছিল। এই চাঁদের আলোতে ওই তিনজনের চেহারা কোনোভাবেই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। তারা এমন না যে তারা আলখেল্লা পরিহিত, এমনও না, জাস্ট তিনজন লম্বা মানুষ, কিন্তু জামা কাপড়ে গ্রাম্য ভাব আছে, স্বাভাবিক আর কি, জামা কাপড় স্বাভাবিক। তো উনি সামনে চলে এসে শফিকুদ্দিন ভাইকে বলেন যে তারা এই কথা বলেছে। তো শফিকুদ্দিন ভাই বলে যে ঠিক আছে, এদের কথা গায়ে মাখানোর দরকার নাই, চলো। তারা যখন হেঁটে যাচ্ছে দেখে ওই তিনজন লোক কিন্তু তখনও পর্যন্ত ওই ষাঁড়ের পিছনে হাঁটছে, এবং ওনারা ভোর 4টা কি 4:30 নাগাদ, তখন অবশ্য শীতকাল ছিল, ভোর 4টা কি 4:30 নাগাদ ওনারা ওনাদের বাড়িতে এসে পৌঁছান সিলেটের কামাল বাজারে। তখন যখন বাসার একদম কাছাকাছি চলে এসেছেন, তখনও ওই তিনজনকে দেখেছেন যে তিনজন ওই ষাঁড়ের পিছনে এসেছে, কিন্তু বাড়ির উঠোনে আর তারা ঢোকেনি। বাড়ির উঠোনে যখন ষাঁড়কে নিয়ে আসা হয় তখন ওই তিনজন ব্যক্তিকেও আর দেখা যায়নি কখনো। যাই হোক, দীর্ঘ পথ পরিক্রমায় ওনারা দুজনও যেমন ক্লান্ত ছিলেন, ষাঁড়টাও কিছুটা ক্লান্ত ছিল, কিন্তু যতটা ক্লান্ত মানে হওয়ার কথা ছিল ঠিক তেমনটা না। ওই ভোর রাত্রেই, যদিও শীতকাল ছিল, হালকা গরম পানি করে ষাঁড়কে গোসল করিয়ে দেওয়া হয়, কিছু খাওয়ানো হয়, এবং গোয়াল ঘরে ষাঁড়কে বেঁধে রাখা হয়। প্রথম 1-2 দিন কোনো সমস্যা হয়নি, খুব স্বাভাবিক। তৃতীয় দিন গভীর রাত্রে হঠাৎ গোয়াল ঘরে অন্যান্য যে ষাঁড় বাঁধা ছিল, তার যে লড়াই করার জন্য আরো কিছু ষাঁড় ছিল, সেগুলো প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে। তখন বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, এত হই হট্টগোল কিসের? ষাঁড় তো রাতের বেলা এইভাবে চিৎকার চেঁচামেচি করার কথা না। তখন ওনারা ঘুম থেকে ওঠেন, গোয়ালঘরে ঢোকার আগেই ওনারা বুঝতে পারছেন যে ভেতরে ষাঁড়গুলোর প্রচন্ড মারামারি হচ্ছে, এমনটা মনে হচ্ছে তাদের কাছে। কিন্তু যখন ওনারা ওই ভিতরে ঢুকে টর্চ লাইট জ্বালান, তখন দেখেন যে ওই যে ষাঁড়টি নিয়ে এসেছে, কালো ষাঁড়, এই ষাঁড়টি তার দড়ি ছিঁড়ে অন্য ষাঁড়গুলোকে মারাত্মকভাবে আহত করছে শিং দিয়ে, এবং ওই কারণেই অন্য ষাঁড়গুলো তারা চিৎকার চেঁচামেচি করছে। ওই ষাঁড়গুলো কোনোভাবেই নতুন আনা ওই কালো ষাঁড়টির সামনেই দাঁড়াতে পারছে না, তার শক্তির সামনে এবং তার হিংস্রতার সামনে। যখন ওনারা চলে এসেছেন তখন তারা দেখেন যে ওই যে কালো ষাঁড়টি, সে তার দড়ি কিন্তু ছিঁড়ে ফেলেছে, দড়ি ছিঁড়ে অন্য ষাঁড়গুলোকে আক্রমণ করেছে। যাই হোক, সবাই মিলে এসে ওই ষাঁড়ের গলায় আবারও আরেকটি দড়ি পরানো হয়, এবং তখন পরিবেশ শান্ত হয়। গরুগুলো আহত হলেও কোনো গরু মারা যায়নি,
তবে বেশ জখম হয়েছিল আর কি। ওই রাত্রে পরিবারের সদস্যরা বলা বলি করতে থাকেন যে যেই দড়ি দিয়ে ওই ষাঁড়কে বাঁধা হয়েছে এই দড়ি কিভাবে এই ষাঁড় ছিঁড়তে পারে, কারণ এটা অন্য ষাঁড়দেরকে যতটুকু মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এই ষাঁড়টির দড়ি তার থেকেও দ্বিগুণ মোটা। এটা কোনোভাবেই আসলে ছেঁড়ার কোনো সুযোগ নেই। এটা যদি ধারালো চাকু দিয়ে কাটতেও হয় তারপরও কিছুটা সময় লেগে যায়। সাধারণত আগুন ধরিয়ে এই দড়িগুলোকে মানে ছেঁড়া হয়, কিন্তু এই ষাঁড় কিভাবে এই দড়িটা ছিঁড়ে অন্য ষাঁড়গুলোকে আক্রমণ করলো। কিন্তু একটি বিষয়, শফিকুদ্দিন ভাই কিন্তু কিছুটা খুশি হয়েছিলেন এই ভেবে যে যাক, আমি এমন একটি ষাঁড় কিনে এনেছি এই ষাঁড়ের প্রতিপত্তির সামনে বা শক্তির সামনে অন্য ষাঁড় দাঁড়াতেই পারবে না এবং আমি সকল প্রতিযোগিতায় ইনশাল্লাহ জয়লাভ করব। তারপরে এই ঘটনার পরে মানে রাত্রে ঘটনার পরে 1-2 দিন ভালো যায়। আবারও তৃতীয় দিন একটি ভয়ানক ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে আমরা তো জানি যে গ্রামের ওয়াশরুমগুলো ঘর থেকে কিছুটা বাইরে থাকে। এখন এই শফিকুদ্দিন ভাইয়ের বাবা, যিনি মুরব্বী মানুষ ছিলেন, উনি রাত্রেবেলা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন। যেই না ঘরের দরজা খুলে বের হয়েছেন তখন দেখে ওই ষাঁড়টি উঠোনে দাঁড়িয়ে আছে এবং তার দিকে ভয়ানক রাগী চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই তাকে আক্রমণ করবে। আর তার চোখ দুটি এতটা লাল এবং সেটি লাইটের মতো জ্বলজ্বল করছে। উনি এই দৃশ্য দেখেই প্রচণ্ড জোরে দেন এক চিৎকার। তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরাও চলে আসে, বলে কি হয়েছে? তখন বলে যে সে এখানে এই ষাঁড় দেখেছে। কিন্তু বাড়ির সদস্যরা এসে কোথাও কিন্তু সেই ষাঁড়টি দেখতে পায় না। তারা গোয়াল ঘরে গিয়ে দেখে ওই ষাঁড়টি ঠিক আগের মতোই বাঁধা আছে, ষাঁড়টি ঘুমাচ্ছে। তখন বাড়ির সদস্যরা বলে যে আপনি ভুল দেখেছেন। কিন্তু উনি কিন্তু এতটা ভয় পেয়েছিলেন দেখে উনি বারবার বলছেন যে না, আমি ভুল দেখিনি, আমি ঠিকটাই দেখেছি। কিন্তু বাড়ির কোনো সদস্য সেটা বিশ্বাসই করতে চাচ্ছিলেন না। বলছে আপনি কিভাবে ঠিকটা দেখলেন, কারণ ষাঁড় তো ওই যে গোয়াল ঘরে বাঁধা আছে। যাই হোক, এই ঘটনার পরে আরেক দিন, এর হয়তো বা 3-4 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। সেই ঘটনাটা একই রকম ঘটনা, এইটাও শফিকুদ্দিন ভাইয়ের বাবার সাথে ঘটেছে। আবারও যখন উনি রাতের বেলা বের হয়েছেন তখনও এই সেম ঘটনা ওনার সাথে ঘটে। তখনও যখন বাড়ির লোকজন চলে আসে দেখে যে ওই ষাঁড়টি গোয়াল ঘরে বাঁধা। তখন বাড়ির সবাই বলে যে আপনার বয়স হয়েছে, চোখে আপনি ভুলভাল দেখছেন, এইভাবে বলতে থাকে। ওই রাত্রের পরে ওই বাড়িতে একজন ফকির আসে, মানে ভিক্ষা নিতে, মানে ওইরকম ফকির না, মানে তান্ত্রিক গোসল ওরকম ফকির না। তো উনি ভিক্ষা নিতে আসছেন। আসার পরে উনি ওই ষাঁড়টিকে দেখেই বলছেন যে আরে, আপনারা তো টাকা দিয়ে একটা পিশাচকে কিনে নিয়ে আসছেন, এটা তো একটা পিশাচ, এটা তো ষাঁড় না। তখন শফিকুদ্দিনের ভাইয়ের বাবা কিন্তু ওনার কথা বিশ্বাস করেন, কারণ উনি কিন্তু আসলে রাত্রেবেলা যেটা দেখেছেন এটা তো অন্য কেউ দেখেনি। যখন শফিকুদ্দিন ভাই চলে আসেন, উনি তো ইয়াং মানুষ ছিলেন তখন, 26-27 বছর বয়স, টকবকে যুবক। ওনাকেও যখন ওই ফকির এই কথাটা বলেন, তখন বলার পরে শফিকুদ্দিন ভাই বলে যে আরে ধুর, এগুলো কুসংস্কার, এটা পিশাচ হবে কিভাবে, এটা তো রক্ত মাংসের একটা ষাঁড়, স্বাভাবিক একটা ষাঁড়। হ্যাঁ ঠিক আছে, এটা একটা হিংস্র অন্যগুলো থেকে, এটা ঠিক আছে, এবং এই জন্যই তো সেটা কিনে নিয়ে আসছে, সুতরাং এই কথার কোনো ভিত্তি নেই। কিন্তু ওই ফকির যাওয়ার আগে শফিকুদ্দিন ভাইয়ের কাছে বলে যান যে আপনাদের কিন্তু বিপদ হবে, দ্রুত এই ষাঁড়ের একটা গতি করেন, তা না হলে কিন্তু আপনাদের কপালে খারাপই আছে। এই কথা বলে তিনি চলে যান। এই ফকিরের চলে যাওয়ার কয়েকদিন পরেই ঘটে সেই ঘটনা, যেই ঘটনা 2 বার শফিকুদ্দিন ভাইয়ের বাবার সাথে ঘটেছিল। এবার ঘটেছে খোদ শফিকুদ্দিন ভাইয়ের সাথে। উনি যখন রাতের বেলা বের হয়েছেন ওয়াশরুমে যাওয়ার জন্য, তখন দেখে এই ষাঁড় সামনে। উনিও প্রচন্ড জোরে এক চিৎকার দেন, বাড়ির সকলে ঘুম থেকে উঠে এসে দেখে যে সামনে কিছুই নেই, ষাঁড়টি যথারীতি গোয়াল ঘরে বাঁধা।
তখন শফিকুদ্দিন ভাই চিন্তা করেন, আসলেই তো এই সারে বিশাল কোনো সমস্যা আছে, তা না হলে মালিক কেন এত অল্প দামে বিক্রি করলো? ওই গ্রামের কোনো মানুষ এই সারটি কিনলো না, ইভেন কোনো মানুষও আমাদেরকে এগিয়ে দিল না, এতবার বলার পরেও, টাকা পয়সার লোভ দেখানোর পরেও কেউ আমাদেরকে এগিয়ে দিল না। আর সারটি নিয়ে আসার সময় ওই 3 জন রহস্যময় ব্যক্তি, তারা কারা ছিল যারা আসলে এত দূর পিছনে পিছনে আসলো এবং তারা বলল সারের বিষয়ে তারা জিজ্ঞেস করেছিল। তখন শফিকুদ্দিন ভাই চিন্তা করেন যে দ্রুত এটার একটা সমাধান করতে হবে। তখন তিনি স্থানীয় একজন ভালো মানের আলেমকে ডেকে নিয়ে আসেন। আলেম আসার সাথে সাথে বলেন যে, বাবারে, আমি এই কাজ করতে পারবো না, এটা করলে আমার বড় ধরনের ক্ষতি হবে। এই সারের কোনো সমস্যা আছে, এটা সত্য, কিন্তু এটার সমাধান এমনভাবে করতে হবে যাতে করে তোমাদের কোনো ক্ষতি না হয়। আমি যদি এই সমাধান করতে যাই তাহলে ক্ষতি হয়ে যাবে, এটা আমার পক্ষে সম্ভব নয়, সুতরাং তোমরা অন্য কাউকে দেখো। তখন সিলেট অঞ্চলের তৎকালীন সময়ে খুব নাম করা একজন বুজুর্গ, একজন ব্যক্তি, সঙ্গত কারণ আমি তার নাম উল্লেখ করছি না প্রিয় লিসেনার্স, তার কাছে যান। তিনি তাদেরকে বলে দেন যে হ্যাঁ, ওই যে একজন ফকির এসে বলেছিল যে এটা একটা পিশাচ, তার কথাই আংশিক ঠিক। কোন একটা পিশাচ যে সারের রূপ ধরে এখানে এসেছে বিষয়টা এমন নয়, কিন্তু সারের মধ্যে একটি পিশাচ বসবাস করছে এবং এই পিশাচকে এই সারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই সারের প্রথম যিনি মালিক ছিলেন তিনি। কারণ ব্ল্যাক ম্যাজিক করে একটি পিশাচ জিনকে এই সারের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়, যার কারণে ওই জিনটি ওই সারের মধ্যে আটকে গেছে। আর বিভিন্ন প্রতিযোগিতায় ওই সারটি জয়লাভ করছে, কিন্তু পরবর্তীতে যখন এর মালিক এই সারকে কন্ট্রোল করতে পারছিল না কোনোভাবেই, তখন তিনি এই সারটি বিক্রি করে দেওয়ার জন্য মনস্থির করেন। এই সারের যে সমস্যা রয়েছে এটি গ্রামবাসী জানতো, যার কারণে কেউ এই সার কেনেনি। তখন তোমরা গিয়ে এই সারটি কিনে নিয়ে এসেছ। তখন বলে, হুজুর, তাহলে সমস্যার সমাধানটা আমরা কিভাবে করব? এখন এটা তো একটা সুরাহা করতে হবে। তখন বলে, সুরাহা একটাই, আমি একটা রিচুয়াল করে দিব। এই রিচুয়াল করার পরে তোমরা এই সারটা জবাই করে গ্রামের গরিব দুঃখী মানুষদের মধ্যে এর মাংস বিলিয়ে দেবে। আর তাতে কি হবে, এই সারের মধ্যে থাকা যে জিনটা রয়েছে সেটি মুক্তি লাভ করবে, কারণ সে নিজের ইচ্ছা এখানে আসেনি, তাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছিল এবং তাকে এর ভিতরে বন্দি করে রাখা হয়েছে। ও মুক্তি পাবে, কিন্তু ও মুক্তি পাওয়ার পরে এই সারটি কিন্তু আর হয়তো বা বাঁচবে না। এই কারণে এই সারটি তোমরা জবাই করে গরিব দুঃখীদেরকে বিলিয়ে দেবে। প্রিয় লিসেনার্স, হুজুরের পরামর্শ অনুযায়ী সেই কাজটি করা হয়। ওই জিনটি রিচুয়ালের মাধ্যমে মুক্তি পেয়ে যায় আর সারটি জবাই করে গ্রামবাসীকে তার মাংস বিলিয়ে দেয়া হয়, আর এই সমস্যার সমাধানও হয়। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা, আমাদের এই চ্যানেলে ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনা রয়েছে, যেটা এনায়েত ফকির রিলেটেড একটি ঘটনা। এনায়েত ফকির, যেটা নড়াইলের আলামিন আমাদেরকে দিয়েছিল, সেখানে এই ঘোড়ার সাথে এরকম একটা ঘটনা ঘটে যে ঘোড়া যার কাছেই বিক্রি করত, রাতের বেলা কেউ কাঁদতো, মানে কান্নার শব্দ শোনা যেত। তারপরে ওই মালিকটা ওই ঘোড়া ফিরিয়ে দিয়ে যেত। পরবর্তীতে দেখা গেল যে ঘোড়া মানে গোয়াল ঘরে বাঁধা যায় না, ওই মাঠের মধ্যে বেঁধে রাখা মানে লাগতো আর কি। একটা সময় ওই ঘোড়ার যিনি মালিক, তারও নির্মমভাবে তিনি মারা যান। আর ওই ঘোড়াকেও দেখা যাচ্ছে হাত পা, মানে ঘোড়ার যে 4 পা আছে একদম মানে ছিন্ন ভিন্ন অবস্থায় ওই ঘোড়ার ডেড বডিও মাঠের মধ্যে পাওয়া গিয়েছে। আপনারা এই ঘটনাটা অনেকেই শুনেছেন। আমাদের এ পর্যন্ত যতগুলো ঘটনা আপলোড করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভিউ হয়েছে ওই ঘটনাটিতে। তো যখন এই বিষয়টি মানে আমাদের সামনে আসলো, এই ঘটনাটি আমরা পেলাম, শিব্বির আহমেদ আমাদেরকে যখন এই ঘটনাটি বলেছেন, তখন আমার কাছে ওই ঘটনার সাথে কিছুটা মিল পেলাম এবং
তথ্য যাচাই বাছাই করার পরে এতটুকু নিশ্চিত হয়েছে যে হ্যাঁ সত্যি যে এই সমস্ত ঘোড়ার দৌড় বা এই সমস্ত ষাঁড়ের লড়াই এই জায়গাগুলোতে যখন ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করা হয় তখন এদের মধ্যে কোনো একটা পিশাচ বা শক্তিশালী জিনকে বন্দি করে দেওয়া হয়, আর এই জিন বা পিশাচের প্রভাবেই এই সমস্ত প্রতিযোগিতাগুলোতে এই সমস্ত প্রাণীগুলো জয়লাভ করে। তো এটি আসলে যেহেতু ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা, যে কোনো প্রতিযোগিতা ফেয়ার হওয়া উচিত। এখনও কিন্তু এই চর্চাগুলো রয়ে গেছে আমাদের বিভিন্ন অঞ্চলগুলোতে। এই ঘটনাটি এখানেই সমাপ্তি। বর্তমানে এই যে কামাল উদ্দিন ভাই, উনি কিন্তু ইংল্যান্ডে আছেন। ওনার পরিবারের অনুমতি সাপেক্ষে এই ঘটনাটি বেলাল ভাই নামে একজন, যিনি এই কামাল উদ্দিন ভাইয়ের চাচাতো ভাই, তিনি শিব্বির আহমেদকে দিয়েছেন এবং শিব্বির আহমেদ আমাকে এই ঘটনাটি আপনাদেরকে শেয়ার করার জন্য বলেছেন। আমাদের এই ঘটনা কামাল উদ্দিন ভাইয়ের পরিবারের শফিক উদ্দিন ভাই পরিবারও কিন্তু এই ঘটনা শুনছেন। আশা করি তাদেরও এটা শোনার পরে ভালো লাগবে, তাদের এই ঘটনাটি সকলের মধ্যে প্রচারিত হওয়ার জন্য। তো ধন্যবাদ শিব্বির ভাইকে, ধন্যবাদ শফিক উদ্দিন ভাইকে, ধন্যবাদ বেলাল ভাইকে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে দিয়েছেন বেলাল ভাই। বেলাল ভাই টাঙ্গুয়ার হাওর যেই গাইড সমিতি আছে, বিভিন্ন ট্যুরিস্ট যে নৌকাগুলো আছে, এই ট্যুরিস্ট নৌকাতে যে গাইডরা থাকেন, এই গাইড অ্যাসোসিয়েশনের উনি গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন। ওনার অরিজিনাল বাড়ি টাঙ্গুয়ার হাওরের খুবই দর্শনীয় একটা স্থান, সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের পাশেই যে গ্রাম রয়েছে সেখানেই বেলাল ভাইয়ের বাড়ি। তো ঘটনাটি যে জায়গাতে ঘটেছিল, এই জায়গাটার নাম হচ্ছে বাগমারা। আপনারা যদি কখনো হাওরে যান, আপনারা দেখতে পাবেন যে হাওরের বিভিন্ন জায়গায় ওই উঁচু বাঁধের মতো করা আছে। এটাকে স্থানীয় ভাষায় কান্দা বলে। আমরা অনেক সময় ক্ষেতের মাঝখানে যে উঁচু পায়ে হাঁটার পথ, এটাকে আইল বলি। ঠিক তেমনি হাওরের মাঝখানে এরকম রাস্তার মতো কিছু উঁচু আকৃতিতে চিকন করে কিছু করা থাকে, মাটি ফেলে উঁচু করা থাকে। এটাকে স্থানীয় ভাষায় কান্দা বলে। যে রাত্রে ঘটেছিল এটি 2014 সালে শীতকালের কোনো এক রাত। শীতকালে সাধারণত হাওরে পানি থাকে না, কিন্তু গভীর কিছু জায়গা রয়েছে, এই জায়গাগুলো ওয়াচ টাওয়ারের আশেপাশে রয়েছে, সেখানে সারা বছরই পানি থাকে। বিশেষ করে শীতকালে অনেক পাখি, অতিথি পাখি এই জায়গাগুলোতে আসে। তো ঘটনাটি ঠিক এমনই একটি জায়গায়। 2014 সালের শীতকালের ওই রাতে বেলাল ভাই এবং ওনার ভাগিনা, তার নাম হচ্ছে শিপলু, তাকে সাথে নিয়ে উনি একটি নৌকায় করে ওই জায়গার, ওই বাগমারার ওই কান্দাতে একটি জায়গায় জাল ফেলেছেন মাছ ধরার জন্য রাতের বেলা। তো এই জাল ফেলে ওনারা নৌকায় অপেক্ষা করছেন। সাধারণত দেখা যায় যে সারা রাত ধরে জালে মাছ ধরা পড়ে, ভোরের দিকে জাল টানেন তারা। এই কারণে ওনারা জাল ফেলার পর নৌকাতেই বেলাল ভাই এবং ওনার ভাগিনা শিপলু, ওনারা নৌকার উপর ঘুমিয়ে গেছেন। রাত প্রায় 2-2:30টার সময় হঠাৎ নৌকা কিছুটা নড়া শুরু করেছে। সাধারণত নৌকার উপর যদি কোনো মানুষ ওঠে, মানে বাহির থেকে এসে বা স্থলভাগ থেকে নৌকার উপর পা দিয়ে যদি কেউ ওঠে, স্বাভাবিকভাবে নৌকা যেভাবে দুলে ওঠে, ঠিক সেভাবে নৌকাটি দুলে উঠেছে। বেলাল ভাই তখন খেয়াল করছেন যে নৌকা দুলছে, বেশ দুলছে, মনে হচ্ছে ভারী কিছু উঠেছে। ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তাকিয়ে দেখেন যে মোটামুটি 8 ফুট উচ্চতার একজন মোটা সোটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সেই মানুষটির মাথা অবিকল ওনার যে ভাগিনা শিপলু তার বাবার মতো। তিনি তো অবাক, তারই আত্মীয়।
কিন্তু তিনি তো এত লম্বাও নন, তার স্বাস্থ্য এত ভালো না, কিন্তু চেহারাটা অবিকল সেই ওনার ভাগিনা শিবলুর বাবার মতো। তিনি খেয়াল করেন যে মাথাটা অবিকল শিবলুর বাবার মতো হলেও ওই মানুষের মতো ওই রকম এক যিনি দাঁড়িয়েছিলেন তার সমস্ত শরীরে বড় বড় লোম দেখা যাচ্ছে। আর ওই রাত্রে জ্যোৎস্নার অনেক আলো ছিল, যার কারণে তিনি স্পষ্ট সবই দেখতে পাচ্ছিলেন। ওই লোকটি বলে ওঠে, এই বেলাল, তোরা এখানে কেন? তখন বেলাল ভাই বলেন যে মাছ ধরার জন্য জাল পাতছি। তিনি বলেন, এখান থেকে কি যাবি নাকি এক পাড়া দিয়ে নৌকার সাথে সাথে তোদেরকেও মাটির নিচে গেড়ে ফেলবো? এই বলে যখনই একটি পা উঠিয়েছেন তখন বেলাল ভাই দেখেন এই পাটি স্বাভাবিক কোনো পা না। এই পায়ের পাতা আমরা যদি 10-20 জন মানুষের পায়ের পাতা এক জায়গা করি যেরকম চওড়া হবে, ঠিক তেমন একটি পা, এবং পাটি অনেক মোটা, মনে হচ্ছে তার দেহের থেকে ওই পা মোটা, এরকমটা ওই সময় মনে হচ্ছে। এরকম পা উঁচু করে আবারও বলছে, যাবি যাবি নাকি দেব? তখন বেলাল ভাই বলছে, এই যে আমি চলে যাচ্ছি, এখনই চলে যাচ্ছি। ওনার সাথে কথা বলতে বলতে ওনার পাশে ঘুমিয়ে থাকা ওনার ভাগিনা শিবলু, তারও ঘুম ভেঙে গেছে। সেও ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখে যে তার বাবার মতো চেহারা কিন্তু ভয়ানক আকৃতির একটি মানুষের অবয়বের কেউ দাঁড়িয়ে আছে। তখন এই কথা শোনার পর মানে বেলাল ভাই যখন এই কথা শোনে যে এখান থেকে যাবি কিনা, না হলে তোদেরকে এক্ষুনি পানির নিচে গেড়ে ফেলবো, তখন বেলাল ভাই বলেন চলে যাচ্ছি। তখন ওই প্রাণীটি বলে, আর কখনো যেন এখানে তোদেরকে না দেখি, এখানে আর কখনোই মাছ ধরতে আসবি না। তখন বেলাল ভাই বলে, হ্যাঁ ঠিক আছে, আর কখনো এখানে আসবো না, আমাদের ভুল হয়ে গেছে। তারপর ওই লোকটি নৌকা থেকে নেমে পানির মধ্যে হেঁটে চলে যান এবং পানির মধ্যে মিলিয়ে যান। এই ঘটনাটি যখন ঘটে তখন বেলাল ভাই উনি আসলে মানে ভয় পেয়েছিলেন, কিন্তু ভয়টি তিনি প্রকাশ করতে দেননি। আমি যখন বেলাল ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে বেলাল ভাই এরকম একটা বিষয় যে এখনই মানে আপনাকে পায়ের মানে আপনার বুকের উপর চাপ দিয়ে নৌকা সহ পানির মধ্যে গেড়ে ফেলবে, তখন আপনি ভয় পান নাই? তখন বেলাল ভাই বলেছেন, হ্যাঁ তিনি অনেক ভয় পেয়েছিলেন, কিন্তু ভয়টি প্রকাশ করেন নাই। কারণ ভয় প্রকাশ যদি করতো তাহলে হয়তোবা ওখানেই তাদের দুজনকেই শেষ করে দিত। এরপরে উনি যেটি করেন, সকালবেলা ওনাদের এলাকার একজন মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলেন। ইমাম সাহেব বলেন যে যার সাথে তোমার দেখা হয়েছিল তিনি ভালো একজন জিন। সাধারণত হাওরে ভালো জিন খারাপ জিন দুই ধরনের জিনই থাকে, আর ওই জায়গাটা তার চলাচলের জায়গা। আর ওই জায়গাতে তোমরা জাল ফেলেছো এবং নৌকা নিয়ে রাত্রে ঘুমিয়েছিলে, এই জন্য সে তার সুরতে হাজির না হয়ে তোমার ভাগিনা শিবলুর বাবার সুরতে হাজির হয়েছিল। আর যদি অন্য কোনো জিন হতো তার অরিজিনাল সুরতে হাজির হতো, তার চেহারা দেখলেই তোমরা মারা যেতা। যেহেতু তোমার কোনো ক্ষতি করেনি, তো বড় একটা বাচ্চা বেঁচে গেছো। তুমি আসছে শুক্রবার এশার নামাজের পর বাড়িতে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করো আর কিছু দান সদকা করে দিও, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো বেলাল ভাই সেটিই করেন। প্রিয় লিসেনার্স, এই বাঘমারার যে কান্দা, এটি এখনও হন্টেড একটি জায়গা। রাতের বেলা ওখানে মাছ ধরতে এখনও মানুষ ভয় পায়। টাঙ্গুয়ার হাওরের বেশ কয়েকটি ঘটনা তিনি আমাদেরকে শেয়ার করেছেন। এটি ওনার বলা প্রথম ঘটনা। আমরা চলে যাচ্ছি বেলাল ভাইয়ের দ্বিতীয় ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটিও বেলাল ভাই আমাকে দিয়েছেন। বেলাল ভাইয়ের বলা দ্বিতীয় ঘটনা আপনাদেরকে বলতে যাচ্ছি। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পাশেই যে গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে গোলাবাড়ি। গোলাবাড়ির গ্রামের পাশেই, মানে এর পরের গ্রামই হচ্ছে
আলমের দুয়ার। এই আলমের দুয়ারের আবার তার ঠিক পরের গ্রামের নাম হচ্ছে পুরানগাঁও। এই দুই গ্রামের একটি রহস্যজনক গল্প রয়েছে। একটি নয়, দুটি রহস্যজনক গল্প রয়েছে। এই দুটি রহস্যজনক গল্পের রেশ টেনে মানে শেষ করে আপনাদেরকে একটি পরিচিত গল্প, যেটি ওই আলমের দুয়ারের খুবই পরিচিত একটি গল্প, সেটি আপনাদেরকে শোনাবো। আলমের দুয়ার একটা সময় খুবই হন্টেড একটি প্লেস ছিল। এখন সেখানে কোনো হন্টেড ঘটনা ঘটার তেমন কোনো কথা শোনা যায় না বলে বেলাল ভাই আমাকে জানিয়েছেন। ওই আলমের দুয়ারে হেমন্তকালে একটি জায়গা ভেসে উঠত, আর বর্ষাকালে সেটা ডুবে থাকতো। শুধু হেমন্তকালেই ওই জায়গাটি দেখা যেত। প্রতি শনি এবং মঙ্গলবার পানির নিচ থেকে বিশাল আকৃতির, বিশাল বলতে স্বাভাবিক আকৃতির থেকেও বড় মহিষ, বড় একটি মহিষ, তার শিংগুলোও ছিল বড়, পানির নিচ থেকে সেটি ভেসে উঠত। এবং ভেসে উঠে ওই যে হেমন্তকালে যে জায়গাটি ভেসে ভেসে দেখা যেত আর কি, পানির নিচ থেকে ভেসে উঠত, সেখানে ঘাস খেত দিনের বেলাতে। অনেকেই দূর থেকে ওই মহিষকে দেখত, কিন্তু কেউ কখনো কাছে যেত না। যেই কাছে যাওয়ার চেষ্টা করত তারই বিপদ হতো। কোনো শনি অথবা কোনো মঙ্গলবার, সব শনি মঙ্গলবারে যে এই জিনিসটি দেখা যেত তা নয়, আবার সবসময় যে রেগুলার 1 মাস 2 মাস পরপরই দেখা যেত তা না। এমনও হতো কোনো সপ্তাহে 2 বার দেখা গিয়েছে শনি মঙ্গলবার, আবার 3 মাস 4 মাসের মধ্যে দেখা যায়নি। কিন্তু গ্রামের ময়মুরব্বীরা তারা অনেকেই দেখেছে, এবং এই অদ্ভুত ভয়ঙ্কর মহিষকে দেখেছে এমন অনেক মুরব্বী এখনও গোলাবাড়ি, আলমের দুয়ার এবং পুরানগাঁয়ে জীবিত আছেন বলে বেলাল ভাই আমাকে জানিয়েছেন। কিন্তু এই মহিষটি এখন আর দেখা যায় না, এখন আর সেগুলো নেই বলে জানিয়েছেন। এরপর এই যে পুরানগাঁও যে গ্রাম, এখানে বর্ষাকালে অদ্ভুত এক নৌকা ভেসে উঠত শুধু রাতের বেলা। অনেক মানুষই সেটা দেখত। আবার অনেক সময় ওই নৌকার শব্দ শুনেও কেউ কেউ ঘর থেকে বের হয়ে এসে সেই নৌকা দেখত। নৌকাটি ছিল বেশ লম্বা। সাধারণত নৌকা বাইচের ক্ষেত্রে যে নৌকাগুলি ব্যবহৃত হয় ঠিক তেমনই ছিল নৌকা। ওই নৌকায় কোনো মানুষ দেখা যেত না, আর নৌকাটি তখনই দেখা যেত যখন পূর্ণিমার রাত থাকতো। ওই নৌকায় কোনো মানুষ দেখা না গেলেও ওই নৌকাতে বৈঠা পাওয়ার ছলাৎ ছলাৎ শব্দ শোনা যেত। এবং ওই নৌকাটি পুরানগাঁ থেকে আলমের দুয়ার যেত, আবার আলমের দুয়ার থেকে পুরানগাঁতে আসতো। আলমের দুয়ার এবং পুরানগাঁয়ের দূরত্ব খুব বেশি না হলেও এই দুটো জায়গার মধ্যেই শুধু এই নৌকাটি ভাসতে দেখা যেত। কিন্তু এই নৌকাটি দীর্ঘদিন যাবৎ এখন আর ভাসতে দেখা যায় না। এবার চলে আসি আলমের দুয়ারের একটি ভয়ানক ঘটনায়। এই ঘটনাটি বেলাল ভাই আমাকে বলেছেন, এবং বেলাল ভাই যার কাছ থেকে শুনেছেন তার নাম অবশ্য বলতে পারেননি, কিন্তু যার সাথে ঘটেছে তিনি সেই ব্যক্তি যিনি এই ঘটনাটি বেলাল ভাইকে বলেছেন। এই ঘটনাটি চিতল মাছকে কেন্দ্র করে। আলমের দুয়ারে মোটামুটি সারা বছর বিভিন্ন জায়গায় পানি থাকে, আর এই যে জায়গাগুলোতে পানি থাকে হাওরের এই জায়গাতে প্রচুর চিতল মাছ পাওয়া যেত। এখনও পাওয়া যায়, তবে আগের মতো না, বেশ কম পাওয়া যায়। সাধারণত ডুবুরিরা ওইখানে এখনও লোকাল পর্যায়ের বেশ কিছু ডুবুরি আছে। তো ওনারা আগে যারা ছিলেন আর কি, তারা যে কাজটি করতেন, এই আলমের দুয়ারের নৌকা থেকে নেমে পানির মধ্যে ডুব দিয়ে বিভিন্ন জায়গায় জাল স্থাপন করতেন। আর অদ্ভুত ব্যাপার এটা, যিনি আমাকে বলেছেন বেলাল ভাই, তিনি আমাকে বলেছেন যে এই ডুবুরিদের পানির নিচে থাকার দীর্ঘক্ষণ থাকার একটা অদ্ভুত সক্ষমতা ছিল, যেটা আমরা স্বাভাবিকভাবে কল্পনা করতে পারি না। স্বাভাবিক মানুষ যতটুকু সময় থাকতে পারে, ওনারা তার থেকে 3 থেকে 4 গুণ বেশি সময় পানির নিচে থাকতে পারতেন। এটি হয়তো বা তাদের ছোটবেলা থেকে প্র্যাকটিসের কারণে সম্ভব হয়েছে, বা আরও অন্য কোনো অদ্ভুত বিষয় থাকতে পারে যার কারণে তারা এত সময় পানির নিচে থাকতে পারতেন। তো এমনই এক ডুবুরি
উনি ওনার টিম নিয়ে যখন মাছ ধরতে গিয়েছেন ওই আলমের দুয়ারে এবং জাল পেতেছেন, প্রথমে ডুব দিয়ে জাল পেতেছেন এবং পরে অনেক সময় পরে যখন ওই জাল টানা শুরু করেছেন, অদ্ভুত বিষয়, তারা কোনো মাছ পাচ্ছেন না, একটি মাছও পাচ্ছেন না। কিন্তু এটি ছিল অসম্ভব একটি ব্যাপার, কারণ একটি মাছও পাওয়া যাবে না, একটা পুঁটি মাছও পাওয়া যাবে না, এটা তো সম্ভব না। অথচ এই জায়গাটা তারা অনেক টাকা ইজারা, মানে টাকা দিয়ে ইজারা নিয়েছেন, কিন্তু মাছ পাচ্ছেন না কেন আজ, এটি তাদের বোধগম্য হচ্ছে না। তখন ওই নৌকায় থাকা যিনি এক্সপার্ট ডুবুরি, উনি বলেন আচ্ছা ঠিক আছে, আমি নিচে যাব, নিচে গিয়ে দেখি যে জালের কোনো সমস্যা হয়েছে কিনা। তিনি ওই জায়গাতে ডুব দেন। ডুব দেওয়ার পর, এটি কিন্তু দিনের বেলার ঘটনা, তিনি ডুব দেন। ডুব দেওয়ার পর বেশ কিছুটা নিচে যাওয়ার পর উনি দেখেন নিচে একটা ছোট্ট ঘরের মতো, অদ্ভুত প্রকৃতির একটি ঘর, মনে হচ্ছে এই ঘরটি মাটি দিয়ে তৈরি করা হয়েছে এবং ওই ঘরের সামনে একটি বড় আকৃতির চিতল মাছ রয়েছে এবং মনে হচ্ছে চিতল মাছটি তারই অপেক্ষা করছিল। তিনি যখন ওই চিতল মাছটির কাছে যাওয়ার চেষ্টা করেন, চিতল মাছটি তাকে দেখে ভয় পায় না, বরং কি হয় যে তিনি দেখেন যে ওই ঘরের দরজাটি বন্ধ। ওই চিতল মাছ কিন্তু ওই দরজার সামনে বসা ছিল। চিতল মাছ কি করে, তাকে দেখে ওই দরজার সামনে থেকে কিছুটা দূরে সরে যায়। তার মানে চিতল মাছটি বোঝাতে চাচ্ছে যে তুমি এই দরজা দিয়ে ভিতরে ঢুকে যাও। তখন ওই লোকটি ওই দরজা খুলে ভিতরে ঢুকে যায়, কিন্তু ভিতরে ঢুকে দেখতে পায় যে আসলে ওই ঘরের মধ্যে কিন্তু তেমন পানি নেই, হাঁটু সমান পানি আছে আর বাকিটা ফাঁকা। এটা কিভাবে সম্ভব? এটা তো আমাদের মানে সায়েন্টিফিক ব্যাখ্যায় এটা কিন্তু মেলানো খুব কঠিন ব্যাপার, যে দরজা খুললেই তো তার মধ্যে দিয়ে পানি ঢুকে পুরো ঘর সয়লাব হয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি দরজা খুললেন, ভিতরে ঢুকলেন, কিন্তু ঢুকে দেখেন ওই ঘরের মধ্যে অর্ধেক পানি। এটা কিভাবে সম্ভব আমি জানি না, কিন্তু যেভাবে বলেছেন আমি সেভাবে বলছি। তো ওইখানে ঢোকার পরে দেখছেন যে ওই ঘরের মধ্যে যতটুকু পানি আছে তার মধ্যে অসংখ্য চিতল মাছ মানে কিলবিল করছে সাপের মতো, মানে অসংখ্য চিতল মাছ। তখন তিনি বুঝতে পারেন এই বড় চিতলটি হয়তোবা এই ছোট অন্য যে চিতলগুলো রয়েছে সবগুলিকে এনে ঘরের মধ্যে রেখে দিয়েছে যাতে করে জালে ধরা না পড়ে। তিনি চিন্তা করলেন যেহেতু এই ঘরের মধ্যে ঢুকে পড়েছি, তাহলে কাল বিলম্ব না করে এই চিতলগুলোকে বের করে দেই। তিনি যতদূর সম্ভব বেশ কিছু চিতল ওই দরজা দিয়ে বের করে দেন। তিনি যেহেতু মানে ওই ঘরের মধ্যে নিঃশ্বাস নিতে পারছিলেন, তাই উনি দীর্ঘ সময় সেখানে থাকতে পেরেছিলেন। কিন্তু যখন বেশ কিছু চিতল বের করা হয়ে গেছে, তিনি হঠাৎ করে খেয়াল করেন ওই দরজাটি ঠাস করে বন্ধ হয়ে গেল। তিনি ভেতর থেকে বুঝতে পারেন তিনি একটি বিপদে পড়ে গেছেন, কারণ তাকে ফাঁদে ফেলার জন্য এই ঘরে ঢুকানো হয়েছে এবং তাকে আটকে দেওয়া হয়েছে। তিনি ভেতর থেকে অনেক চেষ্টা করতে থাকেন দরজাটি খোলার জন্য। অবশেষে তিনি কিছুটা খুলতে সক্ষম হন। কিছুটা খুলতে সক্ষম হলে তিনি তার মাথা এবং দেহের অর্ধেক অংশ মানে কোমর পর্যন্ত তিনি যখনই বের করেছেন, তখন মনে হলো এবার ভেতর থেকে কেউ ঠাস করে দরজাটি লাগিয়ে দিল। তখন তার শরীরের অর্ধেক অংশ ওই ঘরের ভেতরে এবং অর্ধেক অংশ বাহিরে, আর বাহিরে যতটুকু অংশ রয়েছে পুরোটাই কিন্তু সে পানির মধ্যে, এবং সে দেখতে পাচ্ছে ওই বড় চিতলটি তাকে ঘিরে পাক খাচ্ছে। তিনি অনেক চেষ্টা করতে থাকেন। ওদিকে তার দেরি দেখে উপর থেকে দলে দলে তার টিমের লোকজন পানির নিচে ঝাঁপিয়ে পড়তে থাকে যে কি হলো। যখন ওই বড় চিতলটি বুঝতে পারে যে উপর থেকে আরও অনেক লোক আসছে, তখন কোনো এক অদ্ভুত ইশারায় ওই দরজাটি আবার খুলে যায় এবং ওই লোকটি তাড়াতাড়ি করে বের হয়ে পানির উপরে আসতে সক্ষম হন। তিনি যখন উপরে আসতে সক্ষম হন, তখন তিনি এই ঘটনাটি নৌকার সবার সাথে শেয়ার করেন। আলমের দুয়ারে এখন যদিও চিতল মাছ খুব বেশি পাওয়া যায় না, কিন্তু এখনও মোটামুটি কিছু না কিছু চিতল মাছ ওখানে রয়েছে। আলমের দুয়ার আগের মতো হন্টেড না থাকলেও সেখানে অসংখ্য হন্টেড ঘটনা একটি সময় ঘটত, যেটি স্থানীয় মুরব্বীরা এবং তাদের কাছ থেকে বেলাল ভাই নিজেও সংগ্রহ করেছেন, শুনেছেন, আর আমি বেলাল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি। প্রিয় লিসেনার্স, আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাচ্ছি বেলাল ভাইয়ের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক লিসেনার, বেলাল ভাইয়ের আরও একটি ঘটনায়। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। আশা করি আপনারাও শুনবেন না, আমার ধারণা আর কি। এই ঘটনাটি টাঙ্গুয়ার হাওরের একটি বিশেষ জায়গার ঘটনা। এটিও ওয়াচ টাওয়ারের কাছাকাছি। ওনারা হাওরের কাছে মাছ ধরে বাড়ির দিকে ফিরছিলেন। সেখানে মূল হাওর থেকে একটি ছোট্ট খালের মতো চলে গেছে। এই খালটির নাম হচ্ছে চটাইন্নার খাল। আবারও বলছি, এই খালটির নাম হচ্ছে চটাইন্নার খাল। আমাকে এভাবেই বেলাল ভাই বলেছেন। যখন ওনারা ফিরছিলেন তখন সময়টি ছিল আসরের আজানের পর, মানে আসরের আজানের ঠিক পরপর, মানে সন্ধ্যার আগে না, কিন্তু আসরের আজানের ঠিক পরপর। আর তখন সাল ছিল 2011 কি 12 সাল। বেলাল ভাইয়ের সাথে নৌকার মাঝি ছিল এবং আরেকজন মুরব্বী ছিল, তার নাম ছিল ইশরাক আলী, যিনি এখনো জীবিত আছেন। ওনারা যখন ওই রাস্তা দিয়ে এগোচ্ছিলেন, মানে পানির ওই ছোট্ট খাল দিয়ে আগাচ্ছিলেন, ওখানে কিন্তু শুধু একটি নৌকাই, মানে চিকন একটি নৌকা শুধু যেতে পারে, ফেরার পথে অন্যটা কিন্তু আসতে পারে না, এতটা সরু একটি মানে নৌপথ আর কি। সেখানে যখন ওদিক দিয়ে নৌকা নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ওনারা সামনে আর কিচ্ছু দেখতে পান না, অন্ধকার। মনে হচ্ছে অন্ধকারের একটি বিশাল পর্দা ওনাদের সামনে পড়ে গেছে। কিন্তু ওরা পেছন দিকে তাকিয়ে দেখেন, পেছনে কিন্তু আলো, একদম সব স্বাভাবিক। ওনাদের ডানে আলো, ওনাদের বায়ে আলো, কিন্তু মনে হচ্ছে আকাশ থেকে একদম নিচ পর্যন্ত একটি অন্ধকারের পর্দা ওনাদের সামনে পড়ে গেছে। এবং এমন ঘুটঘুটে অন্ধকার দেখা যাচ্ছে যে তখন সূর্যের আলো থাকার পরেও ওই অন্ধকার এক চিলতেও দূরীভূত হচ্ছিল না। তখন বেলাল ভাই বলছে যে কি ব্যাপার, এরকম হলো কেন? আমি কি চোখে ভুল দেখছি, নাকি আপনারাও মানে আমি যা দেখছি সেটাই দেখছেন? তখন ওনার সাথে থাকা ইশরাক আলী উনি বলেন যে আমরা সবাই ঠিক দেখছি, এটি অন্য জগতে চলে যাওয়ার একটি রাস্তা। হাওরে এইরকম অন্ধকারের পর্দা হঠাৎ হঠাৎ পড়ে এবং এটি রাতেও পড়তে পারে, দিনেও পড়তে পারে। দিনের বেলা খুব অল্প সংখ্যক লোকের সামনেই এই পর্দা পড়েছে। কেউ যদি এই পর্দা সামনে পড়ার পরেও নৌকা নিয়ে এর মধ্যে ঢুকে যায়, আর কখনোই তাকে ফেরত পাওয়া যাবে না। সে যে কোথায় হারিয়ে যাবে কেউ বলতে পারে না। স্থানীয়ভাবে হাওরের ভাষায় এটি অন্য জগতে যাওয়ার রাস্তা হিসাবে তাদের কাছে পরিচিত, কিন্তু সবাই এটি দেখতে পায় না বা অনেকের সাথে সেটি ঘটে নেই, যেটি বেলাল ভাইয়ের সাথে ঘটেছিল। বেলাল ভাই এমত অবস্থায় যে কাজটি করেন, কি করবেন, উনি ওই ইশরাক আলীর কথা আসলে বিশ্বাস করতে পারছিলেন না। উনি তখন ওনার সাথে যে মোবাইল ফোনটি ছিল, এই মোবাইল ফোন দিয়ে উনি বিভিন্ন জনকে ফোন দেওয়া শুরু করেন যে আমি এখন চটাইন্নার খালে আছি, আমার সামনে এরকম ঘটনা, আমি এখন কি করব। প্রত্যেকেই তাকে বলেন, খবরদার বেলাল, তুমি ভুলেও নৌকার এক চুল সামনেও আগাবা না, এক চুল পেছনেও ফেরার চেষ্টা করবা না। তুমি যদি পেছনে ফেরো তখনও বিপদে পড়বা, তুমি যদি সামনে অন্ধকারের মধ্যে ঢুকে যাও তাহলে তো তোমার অবস্থা কি হবে সেটা বুঝতেই পারছো। তখন বেলাল ভাই বলেন যে তাহলে আমাদের কি করণীয়? তখন ওই ইশরাক আলী এবং ফোনে যাদের সাথে আলোচনা করেছেন প্রত্যেকে বলেছেন, ঠায় ওই জায়গায় দাঁড়িয়ে থাকবা, একদম কেউ মানে এক চুল নড়ার চেষ্টা করবা না। ঘণ্টাখানেক পরে এটি একাই চলে যাবে। আসর থেকে মাগরিব হয়ে যায়, মাগরিবের আজান হয়ে যায়, তাও ওই অন্ধকারের ওই পর্দাটি সরে না। মাগরিব থেকে এশা হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে, তাও একই রকম। ওনারা কোনো সারা শব্দ নাই, সবাই ওই নৌকার মধ্যে বসে আছেন। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে স্বাভাবিকভাবে তো অপর পাশ থেকেও মানে কেউ এদিকে আসবে, ওই অপর পাশ থেকেও কোনো নৌকা এদিকে আসার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আবার পেছন থেকে যে অন্য কোনো নৌকা আসবে তাদের মতো করে চটাইন্নার খাল দিয়ে ওই পাশে যাওয়ার জন্য, এমনও কোনো নৌকা তখন আসছিল না। আসলে কি রহস্য ছিল? যারা অন্ধকারের পর্দার ওই পাশে ছিল তারা আসলে কি দেখছিল, বা যারা যেই পাশটাতে আলোকিত ছিল তারা যারা ওই দিকে ছিল তারা কি দেখছিল? কিন্তু আসলে
এইটাই রহস্যজনক বিষয়, ওই সময় আশেপাশে কেউ ছিল না, শুধু ওই নৌকাটিই ছিল, আর তাদের সাথে এই অন্ধকারের রহস্যময় পর্দা দৃশ্যমান হয়েছিল। এশার নামাজের পর হঠাৎ করে যেভাবে ওই অন্ধকারের পর্দা দৃশ্যমান হয়েছিল আলোর মধ্যে, ঠিক তেমনি এশার নামাজের পরে হঠাৎ করেই ওই পর্দাটি অদৃশ্য হয়ে যায়। তখন সামনে চাঁদের আলো বা আরও যে আলো রয়েছে সামনে স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং তখন ওনারা নৌকা সামনের দিকে আগে বাড়ান। ওনারা যাদের কাছে ফোন করে সাহায্য চেয়েছিলেন প্রত্যেকে বলেছে, তোমাদেরকে সাহায্য করার জন্য এখন যেই যাবে সেই মারা যাবে। এই জন্য তাদের ফোন করে বলার পরও তাদের সাহায্যের জন্য ওই সময় কেউ আসতে সাহস করেনি। প্রত্যেকেই তাদেরকে ফোন করে অভয় দিয়েছেন যে কোনো ভয় নেই, এটি চলে যাবে, কিন্তু তোমরা কেউ এক চুল নড়বা না। অন্ধকারের এই রহস্যময় এই পর্দা হঠাৎ করে নেমে আসা, এটি টাঙ্গুয়ার হাওরে হঠাৎ হঠাৎ ঘটে। যেমন হঠাৎ নেমে আসে তেমনি ঘটেও হঠাৎ করে। এটি ঘটেছিল 2011 কি 12 সালের দিকে। বেলাল ভাই যার প্রত্যক্ষ সাক্ষী। এইটির কাছাকাছি আরও একটি ঘটনা, সেটি হচ্ছে এই চটান্নার খাল কাছাকাছি আর একটা বিল আছে, এটাকে স্থানীয় ভাষায় রৌয়ার বিল বলা হয়। এই রৌয়ার বিল ওয়াচ টাওয়ারের উত্তর দিকে অবস্থিত। এই চটান্নার বিলে অদ্ভুত একটি ঘটনা ঘটেছিল, যেটি বেলাল ভাই আমাকে বলেছেন। এটিও খুব বেশি দিন আগের না, 7-8 বছর আগের ঘটনা। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি একজন অত্র এলাকার একজন রিনাউন্ড পার্সন, সঙ্গত কারণে তার নামটি বলতে নিষেধ করেছেন, তিনি যদিও আমাদেরকে বলেছেন। তো উনি খুবই ভদ্র একজন মানুষ এবং খুব সাদাসিধা একজন মানুষ। ওনার আর্থিক অবস্থাও বেশ ভালো। উনি স্টিল দিয়ে বেশ বড় আকৃতির একটি নৌকা তৈরি করেছিলেন। নৌকাটি তৈরি করতে তার বেশ খরচ হয়েছিল এবং খুব শক্ত পোক্ত এবং অনেক যত্ন করে নৌকাটি তৈরি করা হয়েছিল। নৌকাটি এমন ছিল যে 1 মাসও যদি পানির উপরে ভেসে থাকে তাহলে নৌকার মধ্যে এক ফোঁটা জলও ঢুকবে না। সাধারণত আমরা দেখি নৌকার মধ্যে কিন্তু পানি ওঠে এবং পানি নিষ্কাশনের জন্য আর একটা পাইপ থাকে, এটা আপনারা সকলেই দেখেছেন, যে ট্রলার হোক বা জাহাজ হোক বা নৌকা হোক, এরকম পানি কিন্তু ওঠেই, অল্প অল্প করে পানি ওঠে এবং সেই পানিটি আবার সেচে ফেলে দিতে হয়। ওই নৌকাটি এমন একটা বৈশিষ্ট্য ছিল যে কয়েক মাস ভেসে থাকলে ওর মধ্যে পানি ঢুকতো না। যাই হোক, নৌকাটি খুব ভালো ছিল। উনি একদিন একদম দিনের বেলার ঘটনা, এটাও দিনের বেলা, উনি ওই রাওয়ার বিল দিয়ে ওই নৌকা নিয়ে আসছিলেন আশেপাশে। এটা কিন্তু বেলাল ভাই নিজেই প্রত্যক্ষ করেছেন এই ঘটনাটি। উনিও আরেকটি নৌকায় উনি দাঁড়ানো ছিলেন, ওনারা হাওর পাহারা দিতেন আর কি। তো ওরকম ওনারা যখন টহল দিচ্ছিলেন তখন উনি দেখছেন যে ওই নৌকাটি আসছে। হঠাৎ করে নৌকাটির মাথা মনে হলো যে পানির মধ্যে ঢুকে গেল। হঠাৎ করে মাথার অংশ, নৌকার পেছনের অংশ থাকে, সামনের অংশ থাকে, মনে হচ্ছে সামনের অংশটা ভারী কোনো কিছু এমনভাবে চাপ দিয়েছে যে মাথার অংশটা পানির মধ্যে ঢুকে গেছে। আর নৌকার মধ্যে খুব দ্রুত গতিতে পানি ঢুকে যাচ্ছে। ওই লোকটি তো নৌকার মধ্যে থেকে চিৎকার চেঁচামেচি করছে, এই আমার নৌকা ডুবে গেল, নৌকা ডুবে গেল। ওনারা প্রত্যেকেই কিন্তু দেখছিলেন যে আসলে ঘটনাটা কি, যে সত্যি নৌকা ডুবে যাচ্ছে। ওনারা অবাক হয়েছেন, কি ব্যাপার, কোনো কারণ ছাড়া নৌকা ডুবে গেল। ওনারা দ্রুত নৌকার কাছে যেতে যেতে নৌকা যদি ডুবে যায়, ওই মুরব্বীকে সকলে মিলে উদ্ধার করেন এবং এর ঘণ্টাখানেক পরে নৌকাও পানির নিচ থেকে উদ্ধার করা হয়। ওখানে খুব বেশি পানি ছিল না, যার কারণে ওই নৌকা উদ্ধার করতে খুব বেশি বেগ পেতে হয়নি, যদিও নৌকাটা অনেক ভারী ছিল যেহেতু স্টিলের নৌকা। তো ওই যেই লোকটি ছিল তার কাছে যখন জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, আপনার নৌকা হঠাৎ ডুবে গেল কেন, তখন ওই লোকটি বলে যে আমি দেখলাম সামনে, আমার নৌকার ঠিক সামনে, নৌকার একদম মাথায় আকাশ থেকে হঠাৎ করে কালো কি যেন একটা লম্বা এসে ধাপ করে নৌকার সামনে বসলো, আর বসার সাথে সাথে নৌকার মাথা পানির নিচে তলিয়ে গেছে। আর তখনই নৌকার মধ্যে পানি ঢুকে গেছে। তোমরা হয়তো বা সেই কালো জিনিসটাকে দেখো নাই, কিন্তু আমি স্পষ্ট দেখেছি। প্রিয় লিসেনার্স, কি হতে পারে সেটি? এটি আমরা অনেক রকমভাবে ব্যাখ্যা করতে পারলেও টাঙ্গুয়ার হাওরের মানুষের কাছে সেটি দেও নামে পরিচিত। দেও দানব। আশা করছি
বেলাল ভাইয়ের এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। প্রিয় দর্শক, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটি আসলে ঘটনা বলা যায় না, এটি হচ্ছে একটা এক্সপেরিমেন্ট, মানে একটি পরীক্ষা, একটি অভিযান। এবং ওই অভিযান থেকে প্রাপ্ত যে তথ্য উপাত্ত, যেটি পরবর্তীতে জানা গিয়েছিল এবং স্থানীয় ব্যক্তিরাও যেটা জানেন, সেটি আপনাদের সাথে শেয়ার করা। এটি হচ্ছে সেই জায়গা, যে জায়গায় টাঙ্গুয়ার হাওরে সবচাইতে বেশি পর্যটকরা একত্র হন। হ্যাঁ প্রিয় লিসেনার্স, টাঙ্গুয়ার হাওরে গিয়েছেন কিন্তু ওয়াচ টাওয়ারের ওখানে যাননি এমন লোক হয়তোবা খুঁজে পাওয়া খুব দুষ্কর। ওয়াচ টাওয়ারে সবাই যান, বোট থেকে নামেন, গোসল করেন, আবার বোটে ওঠেন, আবার চলে আসেন, কিন্তু ওয়াচ টাওয়ারে মোটামুটি সবাই যান। ওয়াচ টাওয়ারে উঠলে টাঙ্গুয়ার হাওরের চতুর্দিকের নয়নাভিরাম দৃশ্য দৃষ্টিগোচর হয়। আমি নিজেও ওয়াচ টাওয়ারে উঠেছি, খুবই ভালো লাগে আর কি, কারণ চারদিক থেকে টাঙ্গুয়ার হাওর মেঘালয়ের পাহাড় এটি দেখা যায়। তো ওয়াচ টাওয়ারের ওখানে যাওয়ার পরে স্থানীয় লোকদের কাছ থেকে একটি বিষয় জানতে পারি, যেটি আসলে বিশ্বাস করাটা অনেক টাফ, কিন্তু তারপরেও এটি যখন আবার মানে অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে ক্রস চেক করি, তখন সেটি বিশ্বাসযোগ্য হয়। একজন ব্যক্তি আমাদেরকে বলেন যে সেখানে ওয়াচ টাওয়ার থেকে কিছুটা পূর্ব দিকে একটি বিশাল খালের মতো রয়েছে, গর্ত রয়েছে। যখন চারদিকে পানি শুকিয়ে যায় শীতকালে, তখনও সেখানে গভীর পানি থাকে। আর সাধারণত শীতকালে যে অতিথি পাখিগুলো আসে, সেগুলো এখানে আসে। এই জায়গার বিশেষত্ব কি? শুধু কি গর্ত এই জন্যই সেখানে পানি থাকে, নাকি অন্য কোনো কারণ আছে? এই প্রশ্নটি যখন বেলাল ভাইকে করেছিলাম, যার বাড়ি ওখানে, তিনি আমাদেরকে খুবই চমকপ্রদ একটি তথ্য দিয়েছিলেন। একই রকম তথ্য যদিও আমরা আগেও পেয়েছিলাম, কিন্তু ওনার কাছ থেকে শোনার পরে আমরা সেটা বিশ্বাস করি। সেটি হচ্ছে, ওই জায়গাতে বছর 5-6 আগে দুজন স্কুবা ড্রাইভাররা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা পানির নিচে ডুব দিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন, ছবি তোলেন, ভিডিও করেন। সাধারণত তাদেরকে স্কুবা ড্রাইভার বলা হয়। ঠিক এমনই দুজন স্কুবা ড্রাইভার যারা দেশে বিদেশে অনেক জায়গায় পানির নিচে ছবি তুলেছেন, তারা সেখানে আসেন। আসার পরে সেখানে ডুব দেন। ডুব দেবার বেশ খানিকক্ষণ পর ওনারা উপরে উঠে পড়েন এবং ওনারা খুব ভীত সন্ত্রস্ত ছিলেন। তারা উপরে উঠে বলেন যে যেখানে তারা ডুব দিয়েছেন, তারা দেখেন নিচে, মানে পানির নিচে বিশাল বিশাল গাছ। এই বিশাল বিশাল গাছের অনেক উপরে পানি, মানে এই গাছগুলি কিন্তু তলিয়ে আছে। আর নিচে এমন ভয়ানক আকৃতির এক একটা মাছ, মনে হচ্ছে সেই প্রাগৈতিহাসিক কালের মাছ, যেগুলো কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো সেখানে রয়েছে। আর ওখান থেকে সামনের দিকে, মানে পূর্ব দিকে, প্রায় 7 থেকে 12টি রাস্তা চলে গেছে। মানে পানির এমন একটা, মানে স্রোতের একটা লাইন, মনে হচ্ছে সেটা সুড়ঙ্গের মতো আর কি। মানে ওখানে রাস্তা বলতে সুড়ঙ্গ বোঝাচ্ছি আর কি, যেদিক দিয়ে পানির একটি লাইন, প্রত্যেকটি ভিতর দিয়ে পানির লাইন চলে গেছে। সেগুলো যে কোথায় গিয়ে মিশেছে সেটা তারা বলতে পারেন না। তার ভিতরে আলো জ্বালালেও ঘুটঘুটে অন্ধকার দেখা যায়। এই জন্য তারা ভয়ে সেখানে ঢোকার সাহসই করেননি। তারা সেখান থেকে উঠে যান এবং উঠে যাওয়ার পরে এই বিষয়টি স্থানীয় মানুষদের কাছে বলেন। স্থানীয় মানুষরা বলে হ্যাঁ, তারা তাদের ময় মুরব্বীদের কাছে শুনেছে যে এখান থেকে বেশ কিছু রাস্তা সুড়ঙ্গের মতো গিয়ে সামনে একটি নদীতে গিয়ে মিশে গেছে এবং এইখানে সাধারণত কেউ ডুব দেয় না। অনেক সময় দেখা যায় যে টাঙ্গুয়ার হাওরে রাতের বেলা অনেক ট্যুরিস্ট নৌকা থেকে নেমে সাঁতার কাটতে যান।
যদিও তারা লাইফ জ্যাকেট পরা থাকেন। হঠাৎ কিছু দুর্ঘটনা ঘটে, যে লাইফ জ্যাকেট পরার পরও অনেকেই পানির নিচে ডুবে গিয়েছেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ডেড বডি উদ্ধার করেছেন। এই ধরনের ঘটনা কিন্তু সেখানে হরহামেশাই ঘটে। সাধারণত রাতের বেলা কিন্তু সাঁতার কাটা বা রাতের বেলা পানির মধ্যে নামা এটা কিন্তু নিষেধ থাকে, কারণ যেই হাউস, এখন তো হাউস বোট হয়েছে, কারণ নৌকার মধ্যেই সবাই ঘুমাতে পারে। যারা গাইড থাকেন তারা কিন্তু নিরুৎসাহিত করেন এবং মানা করেন যে আপনারা কেউ রাতের বেলা পানির মধ্যে নামবেন না, লাইফ জ্যাকেট ছাড়া তো অবশ্যই নামবেন না। কিন্তু দেখা যায় যে আমাদের মধ্যে যারা যুবক তরুণরা রয়েছে, তারুণ্যের উদ্দীপনায় তারা রাতের বেলা অনেক সময় পানির মধ্যে সাঁতার কাটতে নেমে পড়েন। মানে রাতের বেলা সাঁতার কাটার একটা ফিলিংস নেওয়ার জন্য আর কি। তখনই কোনো না কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে। স্থানীয় যারা বোটম্যান রয়েছে, গাইড রয়েছে, তারা এই বিষয়গুলো স্বীকার করতে না চাইলেও আপনারা যদি সেখানকার মানুষদের সাথে কথা বলেন, অবশ্যই আমার এই কথার সত্যতা ইনশাল্লাহ পাবেন। কারণ আমরা এই জিনিসগুলো ইনভেস্টিগেশন করেছি, সেখানকার মানুষদের সাথে কথা বলেছি, তারা নাম প্রকাশ না করার শর্তে এই বিষয়গুলি বলেছেন। শুধু বেলাল ভাই যিনি ওখানকার গাইড অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানকার একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, বেলাল ভাই জলবাড়ি নামক একটি হাউস বোটের গাইডের দায়িত্ব পালন করছেন। আপনারা যদি জলবাড়ি নামক ওই হাউস বোটে কখনো যান বা দেখেন, আপনারা বেলাল ভাইয়ের সন্ধান পাবেন। ওনার বাড়ি হচ্ছে এই টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের কাছে গোলাবাড়ি নামক একটা জায়গায়। ওই জায়গাটার ওই গ্রামের নাম হচ্ছে গোলাবাড়ি। গোলাবাড়ি গিয়ে বেলাল ভাইয়ের নাম বললেই আপনাদেরকে দেখিয়ে দেবে। আপনারা তার কাছ থেকে টাঙ্গুয়ার হাওরের আমাদের যে ঘটনাগুলো আমরা বলছি সেগুলোর সত্যতা যাচাই করতে পারবেন এবং অন্যান্য মানুষদের কাছেও সেটা জানতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। টাঙ্গুয়ার হাওরকে নতুন করে আবিষ্কার করা, আপনাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে জানানো, এটি আমাদের উদ্দেশ্য ছিল। প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা টাঙ্গুয়ার হাওরের অজানা বেশ কিছু রহস্য জানতে পেরেছেন। আমরা চেষ্টা করেছি, যদি সামনে আরও ঘটনা পাই আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।